শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমাদের আগের যে তথ্য যোগাযোগ প্রযুক্তি সপ্তম শ্রেণীর যে ভিডিও আছে তা যদি তোমরা দেখতে চাও, সেই ক্ষেত্রে যেটা করতে পারো, উপরে কর্নারে এইখানে লেখা দেখবে যে আই বাটন, চাইলে সেই আই বাটনে প্রেস করে আমাদের আগের ভিডিওগুলো দেখে আসতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আজকের মূল আলোচনায়। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ে কথা বলছি। দ্বিতীয় অধ্যায়ের চ্যাপ্টারের নাম হচ্ছে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি, অর্থাৎ একটা কম্পিউটার ব্যবহারের জন্য আমরা যে যন্ত্রাংশগুলা কিংবা যন্ত্রপাতিগুলো ব্যবহার করে থাকি সেইগুলোর পরিচিতি সম্পর্কে আমরা এই অধ্যায়টা আলোচনা হবে। তো বন্ধুরা, তোমরা যারা এই অধ্যায়ের এই সপ্তম শ্রেণীর যারা আইসিটি ক্লাস দেখতেছো তাদেরকে বলছি যে ষষ্ঠ শ্রেণীর আইসিটি বইটির উপরে যে ভিডিওগুলো আছে তোমরা একটু দয়া করে সেই ভিডিওগুলো যদি একবার দেখে আসো, তাহলে তোমাদের যে কাজটা হবে যে এই সপ্তম শ্রেণীর ভিডিওগুলো বুঝতে খুব সহজ হয়ে যাবে, কারণ অধ্যায়ের সাথে যথেষ্ট মিল রয়েছে। তো বন্ধুরা, প্রথমে আছে হচ্ছে ইনপুট ডিভাইস কিংবা ইনপুট যন্ত্রাংশ, অর্থাৎ কম্পিউটারের যে সকল যন্ত্র দিয়ে বা যন্ত্রাংশ দিয়ে কোনো তথ্য কিংবা ডাটা, অর্থাৎ কোনো কিছু কম্পিউটারের ভিতরে যে সকল যন্ত্র দিয়ে প্রবেশ করানো হয় কিংবা দেয়া হয়, ভিতরে দেয়া হয় বা প্রবেশের যন্ত্র, সেগুলাকেই বলা হচ্ছে ইনপুট ডিভাইস। বন্ধুরা, আশা করতেছি যে কথাটা বোঝা যাচ্ছে। তো এখন এখানে লক্ষ্য করো, এখানে প্রথমে আছে কিবোর্ড, অর্থাৎ কিবোর্ডে যদি আমরা এ চাপি, এ চাপার অর্থ হলো আমরা কিবোর্ড থেকে এ চাপলাম এবং সেটা কিন্তু কম্পিউটারের ভিতরে চলে গেল, অর্থাৎ কিবোর্ড দিয়ে আমরা ইনপুট দিচ্ছি, কোনো কিছু দিচ্ছি কম্পিউটারকে এবং সে কম্পিউটারটা নিচ্ছে, এই জন্য কম্পিউটার হচ্ছে একটা ইনপুট ডিভাইস। আচ্ছা, তো এটাই হচ্ছে সবচেয়ে বহুল ব্যবহৃত কম্পিউটারের যে ইনপুট ডিভাইসটা, সেটার নাম হচ্ছে কিবোর্ড। পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে যে সবচেয়ে বহুল ব্যবহৃত ইনপুট ডিভাইস কোন দুইটি। যদি দুইটি হয় সেই ক্ষেত্রে আমরা একটা কিবোর্ড আর একটা হচ্ছে মাউস, এই দুইটা বলতে পারি। আর যদি এককভাবে একটা হয় সেই ক্ষেত্রে অবশ্যই কিবোর্ড আসবে। এরপর চলে আসে মাউস। দেখো বন্ধুরা, মাউসে কিন্তু এখানে তিনটা বাটন থাকে, মাঝখানে একটা স্ক্রল বাটন আর দুই পাশে দুইটা আরও বাটন আছে, এখানে তিনটা বাটন। এই স্ক্রল যে বাটনটা বা হুইল, এটাকে বলা হয় স্ক্রল হুইল, এটাকে বলা হয় মুভিং হুইল, স্ক্রল হুইল। তো বন্ধুরা লক্ষ্য করো, এই হচ্ছে মাউস। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে মাইক্রোফোন। এই হচ্ছে মাইক্রোফোন হচ্ছে যার মাধ্যমে ভয়েস দেয়া হয় কম্পিউটারে। এই যে আমি এখন তোমাদের যে ক্লাসটা নিচ্ছি, সেই ক্লাসটা যে ভয়েসটা দিচ্ছি, লেকচারটা দিচ্ছি, মুখে যে কথা বলছি, সেটা যার মাধ্যমে আমি কম্পিউটারে ইনপুট দিচ্ছি, সেটা কিন্তু আমার একটা মাইক্রোফোন। তারপরে বন্ধুরা লক্ষ্য করো, আরও ইনপুট যে ডিভাইসগুলো আছে, এটা হচ্ছে একটা ডিজিটাল ক্যামেরা। তো আমরা ডিজিটাল ক্যামেরা সম্পর্কে একটু জেনে নেই। বন্ধুরা লক্ষ্য করো, আমাদের খুবই পরিচিত একটি যন্ত্র হচ্ছে ক্যামেরা। এক সময় খুব জনপ্রিয় হলো ডিজিটাল ক্যামেরা। আচ্ছা, ডিজিটাল ক্যামেরার প্রচলন অনেক আগে থেকে শুরু হলেও কম্পিউটারের ইনপুট যন্ত্র হিসেবে এর ব্যবহার শুরু হয়েছে অনেক পরে। প্রথম দিকে গবেষণার কাজে, বিশেষ করে মহাকাশ গবেষণায়, ডিজিটাল ক্যামেরা কম্পিউটারের ইনপুট যন্ত্র হিসেবে ব্যবহার শুরু করা হয়। বর্তমানে প্রায় সকল প্রকার ডিজিটাল ক্যামেরাই কম্পিউটারের ইনপুট যন্ত্র হিসেবে ব্যবহার করা যায়। ডিজিটাল ক্যামেরাটিকে ইউএসবি পোর্টের মাধ্যমে কম্পিউটারের সাথে সংযুক্ত করে ডিজিটাল ছবি কম্পিউটারে প্রবেশ করানো হয়। তো বন্ধুরা, আশা করি যে বুঝতে পারতেছো। তাহলে ডিজিটাল ক্যামেরাটা হচ্ছে একটা ইনপুট ডিভাইস। এটা হচ্ছে কি যে কম্পিউটারে এটা দিয়ে বিভিন্ন ধরনের ছবি দেয়া হয়, অর্থাৎ ছবি তুলে সেই ছবিটা কোথায় আমরা কম্পিউটারে দিতে পারি, এই জন্য কম্পিউটার হচ্ছে একটা ইনপুট ডিভাইস। এর পরবর্তীতে আরও যেটা আছে বন্ধুরা লক্ষ্য করো, ওয়েবক্যাম বা ওয়েব ক্যামেরা ডিজিটাল ক্যামেরারই একটি বিশেষ রূপ। ওয়েবক্যাম যেটা বলছে সেটা হচ্ছে যে ডিজিটাল যে ক্যামেরাটা আছে, সেই ডিজিটাল ক্যামেরার অন্য আরেকটা ভার্সন বা ডিজিটাল ক্যামেরারই আরেকটা ভিন্ন রূপ, সেটা হচ্ছে ওয়েবক্যাম, যেটা শুধুমাত্র কম্পিউটারের সাথেই কিন্তু ব্যবহার করা হয়। আর ডিজিটাল ক্যামেরা সেটা কিন্তু কম্পিউটারের বাইরেও ব্যবহার করা যায়। ওয়েবক্যামটা শুধুমাত্র কম্পিউটারের সাথেই ব্যবহার করা হয়। ওয়েবক্যাম বা ওয়েব ক্যামেরা ডিজিটাল ক্যামেরারই একটি বিশিষ্ট রূপ। এটি হার্ডওয়্যার হিসেবে
কম্পিউটারের সাথে যুক্ত থাকে। সাধারণত ল্যাপটপ কম্পিউটারে ওয়েব ক্যামেরা সংযুক্ত থাকে। ওয়েব ক্যামেরার মাধ্যমে স্থির চিত্র বা ভিডিও চিত্র কম্পিউটারে ইনপুট হিসাবে প্রবেশ করানো যায়। ওয়েব ক্যামেরা ব্যবহার করে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার ব্যবহারকারীরা নিজেদের মধ্যে তথ্য, সরাসরি ছবি বা ভিডিও আদান প্রদান করতে পারে। সামাজিক ওয়েবসাইটগুলোতে পারস্পরিক আলাপচারিতায় ওয়েব ক্যাম ব্যবহৃত হয়। ভিডিও কনফারেন্স বা ভিডিও ফোনে ওয়েব ক্যামেরায় ব্যবহার সর্বাধিক। ওয়েব ক্যামেরার ব্যবহারটা হচ্ছে সর্বাধিক। আমাদের যে ফোন, যে স্মার্টফোনগুলো আছে সেইটা যেটা ক্যামেরা থাকে সেগুলো কিন্তু আসলে ওয়েব ক্যাম। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে এই ক্যামেরার ব্যাপক ব্যবহারের কারণে এর নাম হয়েছে ওয়েব ক্যাম। বন্ধুরা, আশা করতেছি যে বুঝতে পারতেছো। আচ্ছা, পরের অংশটুকু একটু পড়ে দেখি যে ওয়েব ক্যাম বর্তমানে নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন কাজেও ব্যবহার করা হচ্ছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পাদনা থেকে শুরু করে বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, বাসা বাড়িতে নিরাপত্তার প্রয়োজনে এই ক্যামেরা ব্যবহার করা হয়। এই ক্যামেরার সাথে সরাসরি কম্পিউটারের সংযোগ থাকে, ফলে এই ক্যামেরা সার্বক্ষণিক চিত্র কম্পিউটারে প্রেরণ করে এবং কম্পিউটারের সংরক্ষণ করে রাখা হয়। পরবর্তীতে সে ভিডিও চিত্র দেখে অপরাধী শনাক্ত করা সম্ভব হয়। আমাদের দেশেও অপরাধ দমনে এই পদ্ধতিটি ব্যবহার করা হচ্ছে। এটাও হচ্ছে যে সিসিটিভি বা সিসি ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরা। আমরা ওয়েব ক্যামকে ক্লোজ সার্কিট ক্যামেরা হিসেবেও ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, লক্ষ্য করে এর পরবর্তীতে আসতেছে যে স্ক্যানার। এটা কিন্তু একটা ইনপুট ডিভাইস। আমরা এখানে যদি কোনো একটা ছবি রাখি, সেই ছবিটা রেখে সেটাকে যদি প্রিন্ট করে সেটাকে যদি স্ক্যান করে আমরা কম্পিউটারে নেই, তাহলে কিন্তু সেইটা স্ক্যানারটা একটা ইনপুট ডিভাইস হিসাবে ব্যবহার করা হলো এখানে। একসময় ফটোকপি মেশিনের সাহায্যে আমরা বিভিন্ন ডকুমেন্টের প্রতিলিপি কপি করতাম, কিন্তু এই প্রতিলিপি যতবার দরকার ততবারই মেশিনে ব্যবহার করতে হতো। আচ্ছা, তথ্যটি সংরক্ষিত থাকতো না। এই সমস্যাটি সমাধানে যে যন্ত্রটি করে দিয়েছে তার নাম হচ্ছে স্ক্যানার। বন্ধুরা, লক্ষ্য করো, স্ক্যানারটা কী করে? স্ক্যানারটা হচ্ছে কোনো একটা হার্ড কপি, কোনো একটা যদি ধরে নাও কোনো একটা ছবি বা কোনো একটা লেখা যদি আমরা এই অংশটায় রাখি এবং এই স্ক্যানার দিয়ে স্ক্যান করে কম্পিউটারে নেই, তাহলে কিন্তু আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যতবার খুশি সেই হার্ড কপিটাকে সফট কপি রূপে ব্যবহার করতে পারবো। বন্ধুরা, লক্ষ্য করে এর পরবর্তীতে ওএমআরটা হচ্ছে কি ওএমআর একটা যন্ত্র। এর পুরো নাম হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। আমাদের যে পরীক্ষার খাতায় যে নৈবিত্তিক অংশগুলো থাকে সেইটা যেই সিস্টেম ব্যবহার করে দেখা হয়, সেটা যেই যন্ত্র ব্যবহার করে সেই ওএমআরগুলো দেখা হয়, সেটা ওএমআর ফর্মগুলো দেখা হয়, সেটার নাম হচ্ছে ওএমআর বা অপটিক্যাল মার্ক রিডার। এই হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। এই যেখানে দেখা যাচ্ছে খাতাগুলো কিন্তু দেয়া হচ্ছে, নৈবিত্তিক খাতাগুলো বৃত্ত ভরাট করা থাকে যেগুলো, সেই অংশগুলো। তো এর পরবর্তীতে বন্ধুরা লক্ষ্য চলে আসো যে মেমোরি ও স্টোরেজ ডিভাইস। মেমোরি এবং স্টোরেজ ডিভাইস কি? একটা কম্পিউটারের আমরা যেই সকল যন্ত্রাংশ দিয়ে বা যন্ত্র দিয়ে কোনো তথ্য কিংবা ডাটা প্রবেশ করে তার নাম হচ্ছে ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইসগুলোর ভিতরে আছে কিবোর্ড, মাউস, লাইট পেন, জয়স্টিক, এগুলো হচ্ছে সবই ইনপুট ডিভাইস। এরপরে বন্ধুরা লক্ষ্য করো, স্টোরেজ ডিভাইস হচ্ছে এই যে ইনপুট দিলাম ডাটাগুলো, ইনপুট দেওয়ার পরে কোনো একটা জায়গায় যে সংরক্ষিত থাকে বা কোনো একটা জায়গায় সেই তথ্যগুলো জড়ো হয়ে থাকে, যেই জায়গাটায় এই তথ্যগুলো লিপিবদ্ধ হয়ে থাকে কিংবা জড়ো হয়ে থাকে, স্টোর করা হয় যেই জায়গাটায়, সেইটাকে বলা হচ্ছে মেমোরি কিংবা স্টোরেজ ডিভাইস। এখানে লক্ষ্য করো, স্টোরেজ ডিভাইস সাধারণত প্রধান বা প্রাথমিক মেমোরি দুই ধরনের হয়ে থাকে। প্রাথমিক যে মেমোরিগুলো প্রথমে আমরা দুইভাবে ভাগ করা হয়েছে মেমোরিগুলোকে, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। আচ্ছা, প্রাথমিক মেমোরি দুই ধরনের হয়ে থাকে। এক নম্বর হচ্ছে কি র্যাম। র্যামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে RAM। র্যাম মানে হচ্ছে কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই যে র্যাম, এর যে সংক্ষিপ্ত রূপ আর এ হচ্ছে এই যে র্যান্ডম, এতে হচ্ছে অ্যাক্সেস এবং এই এমতে হচ্ছে মেমোরি, অনলি মেমোরি। তাহলে র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আরেকটা হচ্ছে রোম, রিড অনলি মেমোরি। বন্ধুরা, আশা করতেছি যে বুঝতে পারতেছ। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর অন্যটি হচ্ছে রোম। রোম হচ্ছে কি রিড অনলি মেমোরি। এই দুইটাই কিন্তু হচ্ছে র্যাম এবং রোম, দুইটাই হচ্ছে কি প্রাইমারি মেমোরি, প্রাথমিক মেমোরি। আচ্ছা, প্রধান বা সহায়ক মেমোরির ক্ষমতা দুইভাবে প্রকাশ পায়। এদের যে ক্ষমতা সেগুলো দুইভাবে প্রকাশ পায়, গঠিত হচ্ছে। আচ্ছা, একটি হচ্ছে গতি বা হার্স, একে এইচ জেড দিয়ে, এইচ জেড মানে হার্সের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এইচ জেড।
এটা হচ্ছে গতি প্রকাশের ইউনিট বা একক, এবং অন্যটি হলো ধারণ ক্ষমতা বা বাইট। বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছো, ধারণ ক্ষমতা বাইট অর্থাৎ একটা মেমোরির ভিতরে কতগুলো ডাটা সংরক্ষণ করে রাখা হয় সেটা হচ্ছে বাইট ইউনিটে প্রকাশ করা হয়। আর হচ্ছে এই মেমোরি ডিভাইসটার স্পিড কত, মানে কত দ্রুত সে ডাটাগুলো রিড করতে পারে বা ডাটাগুলো স্টোর করতে পারে, ডাটাগুলো আউটপুট বা ইনপুট নিতে পারে অর্থাৎ মেমোরিতে সংরক্ষণ করতে পারে, মেমোরি থেকে বের করে নিয়ে আসতে পারে কত দ্রুত, সেটাকে বলা হচ্ছে হার্টস। তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, এখানে 8 বিট সমান সমান হচ্ছে 1 বাইট, এবং 1024 বাইটে হচ্ছে 1 কিলোবাইট। এখানে হতে পারতো যে 1000 বাইট সমান সমান 1 কিলোবাইট, কিন্তু এখানে হিসাবটা 1000 বাইট না, হবে হচ্ছে 1024 বাইট সমান সমান 1 কিলোবাইট। কিলো মানে হাজার। তো এর পরবর্তীতে লক্ষ্য করো 1024 গুণ 1024 বাইট, এই যখন দুইটা হবে অর্থাৎ 1024 দুইবারে গুণ হবে তখন সেটা হচ্ছে 1 মেগাবাইট। যখন 1024 তিনবার হবে তখন দেখো এটা হচ্ছে দেখো কিলো, মেগা, এরপর হচ্ছে গেগা, এরপর হচ্ছে টেরা। এইভাবে সম্পর্কটা চলে আসছে, 1024 করে বেড়ে গিয়েছে। বন্ধুরা লক্ষ্য করো 1024 করে, অর্থাৎ 1024 বাইট সমান সমান হচ্ছে 1 কিলোবাইট। 1024 গুণ 1024 বাইট সমান সমান 1 মেগাবাইট। 1024 গুণ 1024 গুণ 1024 বাইট সমান সমান হচ্ছে 1 গিগাবাইট, এবং 1 টেরাবাইট হচ্ছে 1024 4 বার 1 2 3 4, 1024 4টা 1024 গুণ আকারে আসছে। আশা করতেছি বন্ধুরা বুঝতে পারতেছ। এরপরে র্যাম কি? র্যাম হচ্ছে একটা অস্থায়ী মেমোরি এবং এটা হচ্ছে একটা প্রধান মেমোরি। এটা আরেকটা হচ্ছে এটা অস্থায়ী মেমোরি। প্রধান মেমোরি দুই প্রকার, একটা হচ্ছে স্থায়ী মেমোরি আর একটা হচ্ছে অস্থায়ী মেমোরি। অস্থায়ী মেমোরিটা হচ্ছে র্যাম আর স্থায়ী মেমোরি হচ্ছে রোম। রোম থেকে তথ্য কিংবা ডাটাগুলো সাধারণত মোছা যায় না, র্যাম থেকে কিন্তু তথ্যগুলো ডাটাগুলো খুব সহজেই মোছা যায় কিংবা মুছে যায়। যখন বিদ্যুৎ সংযোগ থাকে না কোনো কম্পিউটারে তখন কিন্তু র্যামে একদম ব্ল্যাঙ্ক থাকে, র্যামে কোনো তথ্য কিংবা ডাটা কিছুই থাকে না। আমরা যখন কম্পিউটারটা ওপেন করি তখন কিন্তু হার্ড ডিস্ক থেকে ডাটাগুলো র্যামে চলে আসে এবং সেই র্যামে এসে সংরক্ষিত থাকে যতক্ষণ পর্যন্ত আমরা যেই প্রোগ্রামগুলো নিয়ে কাজ করতে থাকি সেই প্রোগ্রামগুলো ডাটাগুলো কিন্তু র্যামে সংরক্ষিত থাকে। আর যখন কম্পিউটারটা বন্ধ করা হয় তখন র্যাম থেকে তথ্যগুলো অটো চলে যায়, অটো রিমুভ হয়ে যায়, র্যাম ব্ল্যাঙ্ক হয়ে যায়। আর রোমে হচ্ছে কোনো কম্পিউটার কোম্পানি যে বিভিন্ন তথ্যগুলো তাদের প্রয়োজনীয় যে বিষয়গুলো অর্থাৎ কম্পিউটারের ভার্সন, কম্পিউটার কবে এইটা ইনস্টল করা হয়েছে, কম্পিউটারের মডেল এবং আরও ইত্যাদি ইত্যাদি ইনফরমেশনগুলো রোমে এটা লিপিবদ্ধ করে থাকে এবং রোম থেকে তথ্যগুলো সাধারণত মোছা যায় না। এই র্যামের বিষয়টা হচ্ছে এইটা, আর রোমের বিষয়টা হচ্ছে এই রোমের তথ্যগুলো হচ্ছে ফিক্সড আর র্যামের তথ্যগুলো মোছা যায়। দেখো রোম হচ্ছে কি রিড অনলি মেমোরি, মানে শুধুমাত্র এর ভিতরে যে ডাটাগুলো থাকে সেগুলো ব্যবহারকারী যে সে শুধুমাত্র পড়তে পারে বা দেখতে পারে, কিন্তু সে মুছতে পারে না বা সেই রোমে আবার নতুন কোনো তথ্য সাধারণত রাখতেও পারে না। তো বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছো। পরীক্ষা এরকম আসতে পারে যে র্যাম অর্থ কী, রোম অর্থ কী, এবং র্যামের পূর্ণ রূপ কী, রোমের পূর্ণ রূপ কী। তো এই বিষয়গুলো এগুলো কিন্তু এক একটা চিপস বা আইসি বলা হয়, আইসি, এবং এই আইসিগুলোই কিন্তু হচ্ছে এক একটা রোম। এখানে হাজার হাজার কোটি কোটি তথ্য চাইলে সংরক্ষণ করে রাখা যায়। তো এরপরে বন্ধুরা লক্ষ্য করো মেমোরি এবং স্টোরেজ ডিভাইস আরও যেটা আছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক হচ্ছে একটা সেকেন্ডারি মেমোরি, প্রাইমারি মানে প্রাথমিক মেমোরি, এবং সেকেন্ডারি যে মেমোরিটা সেটা হচ্ছে কি প্রাইমারি মেমোরি হচ্ছে র্যাম এবং রোম, সেকেন্ডারি যেটা মেমোরি তার ভিতরে সেকেন্ডারি মেমোরি অনেকগুলো হতে পারে, তার ভিতরে হচ্ছে হার্ড ডিস্ক হচ্ছে একটা। এর পরবর্তীতে বন্ধুরা লক্ষ্য করো সিডিকে সংক্ষিপ্ত রূপ, এবং সিডিটার পূর্ণ যে রূপটা সেটা হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। এখানে বোধহয় কোথাও আছে কম্প্যাক্ট ডিস্ক। এর পরবর্তীতে বন্ধুরা লক্ষ্য করো পেন ড্রাইভ। এখানেও কিন্তু এগুলা কিন্তু সবই ডাটা সংরক্ষণ করে রাখা যায়। এরপরে হচ্ছে পেন ড্রাইভ। তারপরে আমরা মাদারবোর্ড সম্পর্কে একটু পরে জানতেছি। তো বন্ধুরা লক্ষ্য করো এগুলাকে কিন্তু সবগুলোতেই ডাটা সংরক্ষণ করে রাখা হয়। একটা কম্পিউটারের মূল যে প্রধান যে মেমোরি ডিভাইসটা সেটা হচ্ছে প্রধান বা মেমোরি বলতে যেটা বোঝানো হচ্ছে প্রধান মেমোরি যে অংশটা সেটা তো হচ্ছে র্যাম বা রোম, সেই দুইটাই হচ্ছে প্রধান মেমোরি। আর প্রাথমিক মেমোরি, প্রধান মেমোরি না, প্রাথমিক মেমোরি। আর সেখানে একটা আর সবচেয়ে বেশি ডাটা যেটার ভিতরে সংরক্ষিত থাকে সাধারণত সেটা হচ্ছে কি হার্ড ডিস্ক, একটা কম্পিউটারের হার্ড ডিস্ক। এই হচ্ছে বিষয় বন্ধুরা। আর এছাড়া এর পরবর্তী অংশ হচ্ছে মাদারবোর্ড।
মাদারবোর্ড কি একটা কম্পিউটারের যেই বোর্ডের উপরে এর অন্যান্য যন্ত্রাংশগুলো সন্নিবেশিত থাকে সেটা হচ্ছে একটা মাদারবোর্ড। যেমন এই যে মাদারবোর্ডের এই অংশগুলো এগুলো কিন্তু এক একটা স্লট, আমি আবার একটু দেখাচ্ছি বন্ধুরা, লক্ষ্য করো এগুলো এক একটা স্লট, এটা একটা স্লট, হ্যাঁ এটা আরেকটা স্লট, এটা একটা স্লট, এটা একটা স্লট, এখানে এটা একটা স্লট, এটা আরেকটা স্লট। তাহলে এখানে এই যে মাদারবোর্ড এগুলো হচ্ছে স্লট, এবং এই যে এই অংশটা হচ্ছে প্রসেসরের জন্য বরাদ্দকৃত স্থান, অর্থাৎ এখানে কিন্তু মাইক্রো প্রসেসরটা বসানো থাকে। এরপরে এই সব জায়গায় এইটা এখানে কিন্তু বিভিন্ন ধরনের কেবল যুক্ত হয়, এবং এই অংশগুলো এই যে এইটা যেটাকে বললাম স্লট, এটা কিন্তু হচ্ছে পাওয়ার স্লট কিংবা পাওয়ার জ্যাকটা, অর্থাৎ এইখানে কিন্তু পাওয়ার কানেক্ট করা হয় বা পাওয়ার কানেক্টর বলতে পারি আমরা। এখানে কিন্তু পাওয়ার কানেক্ট করা হয়, পাওয়ার কানেক্টরের পিন, অর্থাৎ এই যে এই জায়গাটায় আমরা যে 220 ভোল্টেজ অর্থাৎ 220 ভোল্টেজ যে সাপ্লাইটা আসে সেটা কিন্তু এই জায়গাটায় সংযোজন দেওয়া হয়। এখানেও একটা এই অংশটা হচ্ছে সাপ্লাই ইউনিট, বুঝতে পারতেছো নিশ্চয়ই। তো এর পরবর্তীতে বন্ধুরা লক্ষ্য করো, এখানে কিন্তু এই যে স্লটগুলোতে, এই সব স্লটগুলোতে কিন্তু র্যাম বসানো থাকে, বিভিন্ন ধরনের কার্ড বসানো থাকে, টিভি কার্ড বসানো থাকে, তারপরে হচ্ছে ভিজিএ বসানো থাকে, এজিপি বসানো থাকে, এই কার্ডগুলো কিন্তু এখানে বসানো থাকে। এরপরে ল্যান্ড কার্ড বসানো থাকে, আরও বিভিন্ন ধরনের প্রয়োজনীয় যে কার্ডগুলো থাকবে সেই কার্ডগুলো কিন্তু আমরা এই ধরনের স্লটগুলোতে বসাতে পারি। তো আর এই যে ছোট ছোট যে অংশগুলো দেখা যায়, এরকম অনেক সূক্ষ্ম ছোট যে অংশগুলো আছে সেগুলা কিন্তু হচ্ছে কোনগুলো, এই যে এগুলো কিন্তু হচ্ছে আইসি। এই যে এইগুলো হচ্ছে এক একটা আইসি, এগুলো এই যে ছোট যেগুলো দেখা যাচ্ছে মাদারবোর্ডের ভিতরে, এগুলো হচ্ছে এক একটা আইসি। এবং মাদারবোর্ডের ভিতরে আরও একটা বিষয় থাকে যেটা তোমাদের জানা দরকার, এই যে এইখানে এটা হচ্ছে মাদারবোর্ডের কিন্তু ব্যাটারিটা, একটা মাদারবোর্ডে একটা ব্যাটারি থাকে সাধারণত, এই ব্যাটারিটা হচ্ছে এটা হচ্ছে সেই ব্যাটারি। তো এর পরবর্তী অংশে আমরা চলে যাচ্ছি বন্ধুরা, লক্ষ্য করো এখানে দেখো মাদারবোর্ডে কি আছে। একটি আধুনিক মাদারবোর্ডে অন্যান্য যন্ত্রাংশের সাথে সাধারণত যা থাকে সেগুলো হলো, দেখো মাইক্রো প্রসেসর বা সিপিইউ সকেট। তাহলে এই সিপিইউ সকেটটা কোথায় থাকে সেটা দেখানো হলো, যে মাইক্রো প্রসেসর বা সিপিইউ সকেট। এই যে সিপিইউ সকেটটা আমরা আবার একটু দেখে আসি, যদি এটা কিন্তু এই জায়গাটা হচ্ছে সিপিইউ সকেট, এই জায়গাটায় সিপিইউ সকেট থাকবে। তো এর পরবর্তী অংশে আমরা দেখি একটু যে এইখানে আছে হচ্ছে র্যাম স্লট। তাহলে র্যাম স্লটটা কোথায়? র্যাম স্লটটা এই যে এইগুলো কিন্তু হচ্ছে র্যাম স্লট, সাধারণত এখানে র্যাম বসানো থাকে। এই যে এই একটা এই দুইটা হচ্ছে এখানে, এই দুইটা কি র্যাম স্লট, এই দুইটা হচ্ছে র্যাম স্লট। এর পরবর্তীতে বন্ধুরা লক্ষ্য করো রোম থাকে। রোম এই যে ছোট যে চিপস যেগুলো বসানো থাকে এর ভিতরে কোনো একটা হবে রোম। তারপরেও দেখো এক্সপানশন স্লট এবং পাওয়ার সংযোগ, এগুলো অলরেডি দেখানো হয়েছে। এক্সপানশন স্লটটা আবার একটু দেখিয়ে আসি, যে এইগুলো হচ্ছে এক্সপানশন স্লট। এই যে এইগুলো হচ্ছে এক্সপানশন স্লট, এগুলো এক্সপানশন স্লট, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের কার্ড এক্সপান্স করতে পারে, মানে এক্সপান্ড করতে পারে অর্থাৎ বাড়াতে পারে, এই জন্য এর নাম হচ্ছে কি এক্সপানশন স্লট। তো বন্ধুরা আশা করতেছি বুঝতে পারতেছে। ইউএসবি এর পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস পোর্ট নেটওয়ার্কিং কার্ড। এই শব্দগুলোর সাথে অলরেডি আমরা পরিচিত হলাম। প্রসেসর কি বন্ধুরা, আমরা এখন যেটা আলোচনা করতেছি, যে প্রসেসর একটা কম্পিউটারের ভিতরে যে অংশটা থাকে প্রক্রিয়াকরণের জন্য, অর্থাৎ হিসাবপত্র যেই যন্ত্রাংশের মাধ্যমে হয় কম্পিউটারে, সেটা নাম হচ্ছে কি প্রসেসর। অর্থাৎ এই যে এখানে যেটা মাদারবোর্ডে দেখে আসলাম প্রসেসরটা কোথায় লাগানো থাকে, এই হচ্ছে প্রসেসর লাগানোর জায়গা। এই প্রসেসর লাগানোর জায়গাটা এটা, এবং এখানে একটা প্রসেসর লাগানো থাকে। এই প্রসেসরের উপরে থাকে হচ্ছে কুলিং ফ্যান, অর্থাৎ প্রসেসরটা যখন কাজ করে সবসময় গরম হয়ে যায়, এটাকে ঠান্ডা করার জন্য একটা কুলিং ফ্যান থাকে। আর এই সিপিইউ দেখো, লক্ষ্য করো সিপিইউ এর পূর্ণরূপ কি? সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অর্থাৎ যত ধরনের হিসাবপত্র হয়, ক্যালকুলেশন জাতীয় যে বিষয়গুলো হয়, সেইগুলো কিন্তু এই সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এই অংশে হয়ে থাকে। এখানে দেখো, এখানে এই সিপিইউটা অসংখ্য আইসি দিয়ে কিন্তু গঠিত। আইসি হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। তো বন্ধুরা লক্ষ্য করো, প্রসেসিং ইউনিটের তিনটা অংশ থাকে। এক, দুই এবং তিন। এই তিনটা অংশের ভিতরে প্রথম হচ্ছে গাণিতিক যুক্তি ইউনিট, একে ইংরেজিতে বলা হচ্ছে এরিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। গাণিতিক যুক্তি ইউনিট, এরিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। আরেকটা হচ্ছে নিয়ন্ত্রণ অংশ বা কন্ট্রোল ইউনিট, এবং আরেকটা হচ্ছে রেজিস্টার কিংবা মেমোরি।
তো এখানে কি কি করা হয়, গাণিতিক ও যৌক্তিক সিদ্ধান্তমূলক কাজ করা হয়। গাণিতিক এবং যৌক্তিক, এটা হচ্ছে এএলইউ এরিথমেটিক লজিক ইউনিট যেটা, সেটার কাজ কি, গাণিতিক ও যৌক্তিক সিদ্ধান্তমূলক কাজগুলো এখানে হয়। নিয়ন্ত্রণ হচ্ছে কম্পিউটারটা বিভিন্ন ডিভাইসকে সে নিয়ন্ত্রণ করবে, সেটার নাম হচ্ছে কন্ট্রোল ইউনিট। দেখো, কোনো অংশের মাধ্যমে সকল কাজ নিয়ন্ত্রিত হয়, এই অংশের মাধ্যমে সকল কাজ নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ কোনো নির্দেশের পর কোন নির্দেশ পালিত হবে তা নির্ধারিত হয় এই অংশে, অর্থাৎ সে কিন্তু সিরিয়াল মেনটেন করে দেয় বা নিয়ন্ত্রণ করে, কোন ডিভাইসের পর কোন ডিভাইস কাজ করবে সেই অংশটা নিয়ন্ত্রণ করে এই কন্ট্রোল ইউনিট। এর পরবর্তীতে যেটা আছে বন্ধুরা লক্ষ্য করে, এরপরে আছে কি স্মৃতি বা রেজিস্টার, অর্থাৎ এই জায়গাটায় একটা মেমোরির কিছু অংশ থাকে তথ্য জমা করে রাখার জন্য, সেটার নাম হচ্ছে রেজিস্টার ইউনিট। তো এই হচ্ছে প্রসেসরটা, এইটা হচ্ছে প্রসেসরের চিপ কিংবা প্রসেসর আইসি যেটা বলি, এই হচ্ছে প্রসেসর আইসি। এবং এই প্রসেসর আইসিটা এখানে বসানো থাকে, এখানে কিন্তু আবার একটা হিট সিঙ্ক থাকে এই নিচে বা উপরে, অর্থাৎ এটা হিট সিঙ্ক। হিট সিঙ্ক হচ্ছে কি, হিট সিঙ্কটা হচ্ছে যে প্রসেসরটা যে গরম হয়ে যায়, এই প্রসেসরটাকে গরমটাকে ঠান্ডা করার জন্য দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে কুলিং ফ্যান, কুলিং ফ্যানের নিচে থাকে হিট সিঙ্ক, হিট সিঙ্কের পরে থাকে হচ্ছে এই মাইক্রো প্রসেসর। তো বন্ধুরা লক্ষ্য করো, এ বি সি ডি, এই এ কে বাইনারিতে সাধারণত এই অক্ষরগুলো দিয়ে প্রকাশ করা হয়। আমরা আপাতত এইটুকু না জানলেও চলবে, এটা আমরা আরও বড় ক্লাসে জানবো। এরপরে বন্ধুরা লক্ষ্য করো, ইনপুট এবং আউটপুট ডিভাইস। ইনপুট এবং আউটপুট ডিভাইস কি কি কাজ করে, অর্থাৎ একই সাথে ইনপুট এবং একই সাথে আউটপুট। আমাদের আজকের দিনের আইসিটি যন্ত্রগুলোতে যে যন্ত্রটি অবশ্যই থাকে তা হলো সাউন্ড কার্ড। এটি একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে। সাউন্ড কার্ডটা কী করে, একই সাথে ইনপুট হিসাবেও কাজ করে, আউটপুট হিসাবেও কাজ করে। এটি সাধারণত সফটওয়্যার দিয়ে নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, এর পরবর্তীতে এটা সাধারণ একটু তোমরা রিডিং পড়বা, আগে রিডিং পড়ার পরে যদি কোথাও কিছু না বুঝো সেই ক্ষেত্রে কমেন্ট করলে আমরা এর উত্তরগুলো দিয়ে দিব। এরপরে গ্রাফিক্স কার্ড। তোমরা যখন কম্পিউটারে মোবাইল ফোন ব্যবহার করো তখন পর্দার ছবি দেখলেই নানা নির্দেশনা দিয়ে থাকে। এখন প্রশ্ন হলো, এ ছবি পর্দায় দেখা যায় কিভাবে? আসলে একটি কাজটি করে থাকে একটি গ্রাফিক্স কার্ড। এটিকে অনেক সময় ভিডিও কার্ড, ডিসপ্লে কার্ড বা গ্রাফিক্স অ্যাডাপ্টার নামেও ডাকা হয়। মাদারবোর্ডে এই কার্ড লাগানোর জন্য আলাদা স্লট বা সকেট থাকে। বর্তমানে বেশিরভাগ মাদারবোর্ডই এই কার্ড সংযুক্ত অবস্থায় থাকে। এই যে স্লটগুলো আছে এখানেই গ্রাফিক্স কার্ড সাধারণত এখানে কিংবা এখানে এই গ্রাফিক্স কার্ডগুলো লাগানো হতে পারে কিংবা হয়ে থাকে। এখানে হচ্ছে ইনপুট এবং আউটপুট ডিভাইস। তো সাধারণত কম্পিউটারে যে সকল যন্ত্রাংশ দিয়ে আউটপুট পাওয়া যায় সেটা হচ্ছে আউটপুট ডিভাইস কিংবা ফলাফল প্রদর্শিত হয়, তো ফলাফল দেখা যায় কিংবা ফলাফল শোনা যায়, অর্থাৎ ফলাফল যেই সকল ডিভাইসে পাওয়া যায় সেই জিনিসগুলোকেই, সেই ডিভাইসগুলোকেই বলা হচ্ছে আউটপুট ডিভাইস। যেমন এটা হচ্ছে মনিটর, এটা একটা মনিটর, এটা একটা মনিটর। এই এক একটা মনিটর, এখানে 3 ধরনের মনিটর। এটাকে বলা হচ্ছে সিআরটি মনিটর, ক্যাথোড রে টিউব মনিটর। মানে সিআরটি হচ্ছে সিতে ক্যাথোড, আর এ রে, টিতে টিউব, ক্যাথোড রে টিউব, এটাকে বলা হচ্ছে সিআরটি মনিটর। এরপরে বন্ধুরা লক্ষ্য করো, এটা হচ্ছে এলসিডি মনিটর, এবং এই সর্বশেষ লেটেস্ট যেটা সেটা হচ্ছে এলইডি, লাইট ইমিটিং ডায়োড মনিটর। তো এলসিডি এবং এলইডি মানে কি? এলসিডি হচ্ছে বন্ধুরা লক্ষ্য করো, এলসিডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এলসিডি হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এটা হচ্ছে একটা সিস্টেম, এক ধরনের সিস্টেম। এবং আরেকটা হচ্ছে এলইডি। এলইডি হচ্ছে কি? লাইট ইমিটিং ডায়োড। এই এলইডি মনিটর, অর্থাৎ মনিটরটা 3 ধরনের হয়ে থাকে সাধারণত। তো সবচেয়ে বেশি ব্যবহৃত বা আধুনিক সবচেয়ে যেটা সেটা হচ্ছে এলইডি মনিটর, এবং এই দুইটা আগে আমরা ব্যবহার করতাম, বা এই দুইটা প্রযুক্তি, 3টা প্রযুক্তির এই মানে প্রথম 2টা হচ্ছে আদি প্রযুক্তি বা প্রাথমিক প্রযুক্তি, এবং পরবর্তী লেটেস্ট যে প্রযুক্তিটা, সর্বশেষ যে প্রযুক্তি সেটা হচ্ছে এলইডি। বন্ধুরা আশা করতেছি বুঝতে পারতেছো। এরপরে যেটা আছে যে প্রিন্টার, এটা হচ্ছে প্রিন্টার, এবং প্রিন্টারের ভিতরে কিন্তু অনেকগুলো ভাগ আছে। যেমন এখানে দেখো ডট ম্যাট্রিক্স প্রিন্টার, লেজার প্রিন্টার, আরও আছে ইঙ্কজেট প্রিন্টার, লেজার প্রিন্টার, এই বিভিন্ন ধরনের প্রিন্টারগুলো আছে। তো এই যে আমরা এই প্রিন্টারগুলো সম্পর্কে একটু জানি। দেখো, মনিটরের পর যে আউটপুট যন্ত্রটি আমাদের বেশি প্রয়োজন হয় তা হলো প্রিন্টার, অর্থাৎ প্রিন্টার দিয়ে কোনো কাগজ প্রিন্ট করে নিয়ে আসি এবং এটাই হচ্ছে সেই প্রিন্টার। এবং
কম্পিউটার প্রসেসিং করার পর এর আউটপুট কাগজে ছাপানোর জন্য আমাদের নিকটে প্রিন্টার ব্যবহার করতে হয়। আচ্ছা, ডিজিটাল ক্যামেরায় তোলা ছবিও আমরা প্রিন্টারে প্রিন্ট করে থাকি। সাধারণত 3 ধরনের প্রিন্টার পাওয়া যায়। এখানে অনেক ধরনের প্রিন্টার আছে, আমরা সাধারণত 3 ধরনের প্রিন্টার কথা এই অধ্যায়ে জানবো আমাদের এই বইগুলোতে। সেটা হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার। এই যে কোনো লেখাটা যখন ডট ডট আকারে, অর্থাৎ এই ডট 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 এই ডটের মাধ্যমে প্রকাশ পেয়ে থাকে যেই প্রিন্টারের মাধ্যমে, সেটাকে বলা হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার। এটি দেখো, এটি প্রথম দিকের প্রিন্টার, ছাপার ব্যয় অনেক কম, সেজন্য এই প্রিন্টারটি এখনও অত্যন্ত জনপ্রিয়। তবে এটি দিয়ে নিখুঁত ছাপার কাজ করা যায় না, সাধারণত এটির ছাপার গতি অনেক ধীর। বন্ধুরা, আশা করতেছি বুঝতে পারতেছ যে এই যে ডট ম্যাট্রিক্স প্রিন্টারটা, এটার ছাপার গতি অনেক ধীর, কারণ ডটের মাধ্যমে প্রকাশ করে থাকে এবং এইটার নিখুঁত ছবিও প্রকাশ করা যায় না। এটা এই ডট ম্যাট্রিক্স প্রিন্টারের 2টা ডিমেরিটস আছে, কিংবা 2টা অর্থাৎ অসুবিধা আছে। 2টা অসুবিধার ভিতরে একটা হচ্ছে এর গতি স্লো, আরেকটা হচ্ছে এটা নিখুঁত ছবি প্রিন্ট করা যায় না। এর পরবর্তীতে বন্ধুরা লক্ষ্য করো, আরেকটা হচ্ছে সরাসরি প্রিন্টার হিসেবে এটি বহুল ব্যবহৃত। এটা হচ্ছে ইঙ্কজেট প্রিন্টার। সাধারণত ব্যক্তিগত কাজে ইঙ্কজেট প্রিন্টার ব্যবহার করা হয়ে থাকে। এটিতে তরল কালি ব্যবহৃত হয়, এটি দিয়ে নিখুঁত ছাপার কাজ করা যায়। বিশেষ করে ছবি প্রিন্ট করার কাজে ইঙ্কজেট প্রিন্ট এর ব্যবহার হচ্ছে অধিক, তবে এর ছাপার ব্যয় তুলনামূলক বেশি। এই ইঙ্কজেট প্রিন্টারটা ছবি প্রিন্ট করার জন্য ব্যবহার করা হয়, তবে সাধারণত এর ছাপার ব্যয়টা কিন্তু বেশি। আগে যেটা ডট ম্যাট্রিক্স প্রিন্টার আমরা ব্যবহার করতাম, সেটার সুবিধাটা ছিল, সেটা ছিল ধীর গতি সম্পন্ন, সেটা ছিল কম ব্যয়বহুল, এবং সেটা ছিল হচ্ছে সেটা দিয়ে নিখুঁত ছবি প্রিন্ট করা যেত না। এইটা হচ্ছে আগের যে ডট ম্যাট্রিক্স প্রিন্টার, সেইটার সুবিধার এর ভিতরে আছে। আর ইঙ্কজেট যেটা, সেটার অন্যতম সুবিধা হচ্ছে সেটা দিয়ে নিখুঁত ছবি প্রিন্ট করা যায়, কিন্তু অসুবিধা যেটা, সেটা হচ্ছে দাম বেশি। এরপর বন্ধুরা লক্ষ্য করো, লেজার প্রিন্টার। নাম দেখেই নিশ্চয়ই বুঝে ফেলেছ এর সাথে লেজারের সম্পর্ক রয়েছে। এ ধরনের প্রিন্টারে লেজার রশ্মির সাহায্যে কাগজে লেখা ছাপা হয়। লেজার রশ্মির সাহায্যে ছাপা হয়। লেজার প্রিন্টারে ছাপার গতি এবং মান অত্যন্ত নিখুঁত এবং উন্নত, এবং এটাই হচ্ছে কিন্তু সবচেয়ে লেটেস্ট ভার্সন। সেটা হচ্ছে কি লেজার প্রিন্ট। এটার গতি অনেক বেশি এবং মান অত্যন্ত উন্নত এবং নিখুঁত, অর্থাৎ ছাপার কোয়ালিটি অত্যন্ত ভালো। সাধারণত ছাপা এবং ছবি প্রিন্ট উভয় ধরনের কাজই এটি অত্যন্ত জনপ্রিয়। একসময় ব্যয়বহুল থাকলেও প্রযুক্তির উন্নয়নের কারণে এটি এখন অনেক ব্যয় সাশ্রয়ী হয়েছে। এছাড়াও প্লটার একটি ছাপার যন্ত্র। আর্কিটেকচারাল নকশা, মানচিত্র বা গ্রাফিক্স নিখুঁত বা বড় কাগজে প্রিন্ট করার জন্য এটি ব্যবহার করা হয়। প্লটারটাও কিন্তু এক ধরনের প্রিন্টার, এবং এই প্লটারটা হচ্ছে বড় প্রিন্টার। এই ক্লাস 6-এর বইতে প্লটারের ছবি আছে, দেখবে, এই বইটাতে নেই। ওটা দেখে আসো এই ভিডিওটা, তাহলে আরও ভালো বুঝতে পারবে। তো যাই হোক, চলে আসি আমরা আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইসে বন্ধুরা লক্ষ্য করো, কম্পিউটারের যে সকল যন্ত্রে আমরা আউটপুটগুলো পেয়ে থাকি বা এখানে হচ্ছে শুনে থাকি, যেটা দেখো এখানে কিন্তু স্পিকার আউটপুটগুলো শুনে থাকি। হেডফোনের দিয়েও আমরা কিন্তু এখানেও আউটপুটগুলো শুনে থাকি। তারপরে বন্ধুরা লক্ষ্য করো, এখানে এটা কি, এটা হচ্ছে হেডফোন। তারপরে বন্ধুরা লক্ষ্য করো, মাল্টিমিডিয়া প্রজেক্টর কিন্তু একটা আউটপুট ডিভাইস। দেখো এইখানে এই প্রজেক্টরে এখানে ছবি কিন্তু পর্দায় ফালানো হয় এই প্রজেক্টর দিয়ে, তারপর সেটা আমরা দেখতে পাই। এটা হচ্ছে কি একটা আউটপুট ডিভাইস। তো বন্ধুরা, এখানে তো অনেক ধরনের কোশ্চেন আছে। তোমরা এখন যে কাজগুলো করবে, এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা বাসায় সলভ করবে, এবং যেখানে এই ভিডিওটি বুঝতে পারোনি সেখানে অবশ্যই কমেন্ট লিখে জানাবে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সেই সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আমাদের আগামী ভিডিওগুলো দেখবে এই আশাবাদ ব্যক্ত করে এখনকার মতো বিদায় নিচ্ছি। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।